শুভ সন্ধ্যা। আজকে 7ই অক্টোবর 2024 সাল। চট্টগ্রাম থেকে বলছি, বাংলাদেশ থেকে। আজকে একটি বই পড়ছিলাম। বইটি অনেকদিন ধরেই পড়ছিলাম। বইটি আমি বারবার পড়ি, আমার খুব ভালো লাগে। বইটি হচ্ছে দ্য ইন্ডিয়ান পণ্ডিটস ইন দ্য ল্যান্ড অফ স্নো বাই শ্রী শরৎচন্দ্র দাস। 1893 সালে এই বইটি লিখেছিলেন। এই বইটি পড়ছিলাম আমি এই কারণ আমি আমার যে বই লিখেছি, রাঙ্গামাটি ফুমঙের গুপ্ত মন্দির, মানিকছড়ির মানিক আবিষ্কার এবং রাজা বিম্বিসারের রত্নভাণ্ডার আবিষ্কার, 3টি বই লিখেছি। এই 3টি বইয়ে আমি বৌদ্ধ সাহিত্যের রহস্যময় দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং বৌদ্ধ সাহিত্য যে ত্রিপিটক আছে, সেই ত্রিপিটকের এটি পরিপূর্ণ ত্রিপিটক নয়। কারণ এই ত্রিপিটকের মধ্যে, অভিধর্ম পিটকের মধ্যে কালচক্র তন্ত্র আসে নাই। কালচক্র ধর্ম একটা ছিল। এটাকে হীনযানী যারা আছেন তারা অস্বীকার করলেও আমরা যদি মহাযানী, বজ্রযানী, তন্ত্রযানী, সহজযানীদের দিকে দেখি, সেখানের মধ্যে কালচক্র ধর্ম, তন্ত্র ধর্ম আমরা দেখতে পাই। সুতরাং আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করার জন্য আমি কাশ্মীর গিয়েছি এবং অনেক স্থান গিয়েছি। এর পাশাপাশি আমি চীন গিয়েছি। চীনে আমি সাংহাই, বেইজিং, গুয়ানজু, হেনান, হুনান এরকম অনেক প্রদেশে আমি গিয়েছি। ওখানকার বৌদ্ধ মঠগুলো আমি দেখেছি। আমি নেপালের অনেক জায়গায় গিয়েছি, অনেক দুর্গম জায়গায়। তার মধ্যে একটি হচ্ছে মুস্তাং গিয়েছি আমি। এই জায়গাগুলোর মধ্যে অনেক প্রাচীন বৌদ্ধ বিহার দেখার আমার সৌভাগ্য হয়েছিল, যেগুলো বলা হয়ে থাকে 1800 থেকে 2000 বছর প্রাচীন। ভারতে আমি দীর্ঘদিন অবস্থানের কারণে আমি ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার প্রথম যাত্রা শুরু হয় কর্ণাটক থেকে। সেখানে আমি ব্যাঙ্গালোর, মাহিসুর, ম্যাঙ্গালোর হতে শুরু করে ওদিকে মাদুরাই, এদিকে এসে তামিলনাড়ুতে চেন্নাই, কাঞ্চিপুরম, বেলুর এবং বিভিন্ন জায়গায় যেখানে প্রাচীন বৌদ্ধ বিহার আছে। এরপরে আমি এদিকে এসে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, আরও সরে এসে আমি বিশাখাপত্তনম, তিরুপতি মন্দির, তারপরে আমি গুজরাটে এসে আহমেদাবাদ, গুজরাটে আমি দেখেছি অনেক প্রাচীন বৌদ্ধ বিহার। তারপরে আমি এদিকে এসে বাংলা এবং বিহার, উড়িষ্যার অনেক জায়গায় গিয়েছি। তারপরে আমি ওই পথেই একদম আমি বাংলাদেশে এসে দক্ষিণবঙ্গে, বিশেষ করে কপিলমুনি, জাতপুর, তালা, এই জায়গাগুলোর মধ্যে আমি দীর্ঘদিন অবস্থান করেছি। এবং আমি উত্তরবঙ্গের সেই হিমালয়ের তট যেখান থেকে দেখা যায়, সেই জায়গাটা অঞ্চলগুলো আমি দেখেছি, পাহাড়পুর। এরপরে এসে ময়নামতি এবং কুমিল্লা, নোয়াখালী হয়ে আমি বাংলাদেশে চট্টগ্রামে এসেছি। চট্টগ্রাম যেহেতু আমি থাকি, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। আমি একটি বই লিখেছি, সেটি হলো বৌদ্ধের পূর্বকাল, সমকাল, মহাপরিনির্বাণের পরবর্তীকালে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম। সেই বইয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরেছি। এরপরে আমি একটি বই লিখেছি, সেটা হচ্ছে লুম্বিনী থেকে কুশিনারা। এই লুম্বিনী থেকে কুশিনারাতে আমি বুদ্ধের জীবনীকে আমি তুলে এনেছি। তারপরে যে বিষয়গুলো রহস্যজনক, যে দিকগুলো আমি একাডেমিক প্রমাণ করতে পারিনি, আমি শুনেছি, নোট নিয়েছি, আমার মনে হয়েছে, ধারণা হয়েছে, সেগুলোকে আমি রহস্য উপন্যাসের আলোকে উপস্থাপন করেছি। অর্থাৎ এগুলো কোনো প্রমাণ নাই, কাল্পনিক। কিন্তু কাল্পনিকটা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে। তথ্য প্রমাণ ভিত্তি হলেও
প্রমাণ করা সম্ভব নয়। যেমন তার একটি হচ্ছে, আমি সম্রাট অশোককে নিয়ে বিস্তর লেখাপড়া করেছি। সম্রাট অশোককে নিয়ে অনেকেই বই লিখছে, সেই বইগুলো কপি পেস্ট বই। আসলে আমাদের দেশের মধ্যে একটা সমস্যা হয় কি, যারা গবেষণা করেন তারা বিভিন্ন বই দেখে কপি পেস্ট করে একটা বই বানিয়ে ফেলেন। বই লেখা খুব সহজ, কিন্তু ওই স্থানে যাওয়া, কোথায় সম্রাট অশোক ছিল, কোথায় কোথায় ছিল, কেন ছিল, সম্রাট অশোকের স্থাপত্যগুলো কোথায়, সেই কোনগুলো সেই স্থাপত্যগুলো হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে বৌদ্ধ বিহার হিসাবে পরিগণিত হলো, স্থাপিত হয়ে গেল, এবং বিবর্তনটা কি, কেন ওই সময়ের ওর যে অশোক স্তম্ভটা এরকম, তার গঠন কি, এইগুলো অনেক কিছু না গেলে বিশ্লেষণ করা সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে আমি আমার সাথে পাকিস্তানের অ্যাম্বাসির একজন আমার সাথে যোগাযোগ করেন। উনি মনে হয় তখন অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসিডর এরকম কিছু একজন। উনি বলেন যে উনি পাকিস্তানের যে বৌদ্ধ সংস্কৃতি সভ্যতা আছে তা নিয়ে উনি একটি এক্সিবিশন করতে চান। আমি খুব আগ্রহ প্রকাশ করি, কারণ শিক্ষা এবং গবেষণাকে রাজনীতি দিয়ে বিশ্লেষণ করা খুব ভুল। শিক্ষা এবং ঐতিহ্য একটা বিশাল ব্যাপার। আমার পক্ষে যদি সম্ভব হতো, নিরাপদ মনে করতাম, তাহলে আমি একবার আফগানিস্তান যাওয়ার আমার খুব আগ্রহ ছিল। কারণ আফগানিস্তান যদি আপনি না যান, সেখানে সে সভ্যতাগুলো আপনার দেখা থেকে যাবে, এবং বলা হয়ে থাকে সেখানে বুদ্ধের সে ভিক্ষা পাত্রটা আছে এবং অনেক ঐতিহ্য সেখানে আছে। সুতরাং আমাদের সেই যে যুগের স্থাপত্যগুলো, সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, আজকে যেটা বলবো, এই আমার গবেষণার পরিপ্রেক্ষিতে আমি আজকে যে আমরা যখন বলছি যে সম্রাট অশোক যখন উনি সেই গোপন বৌদ্ধ বিহারটা আবিষ্কার করলো, যেখানে বুদ্ধের ধাতু সংরক্ষিত ছিল এবং সেখানটা বাতি প্রজ্বলিত ছিল, যে বাতিটা সম্রাট অশোক এটা দ্বারটা না খোলা পর্যন্ত এটা জ্বলবে। সেই দ্বার খোলার পরে সম্রাট অশোক যখন বুদ্ধের সমস্ত ধাতু পেল, কিন্তু শুধু ধাতু নয়, সম্রাট অশোক কিন্তু বুদ্ধ দেশিত ত্রিপিটকটা, বুদ্ধ দেশিত গ্রন্থ পেয়েছিল। সেটা পরে যে যারা করেছে তারা এটাকে প্রথম ছিল দ্বিপিটক, হ্যাঁ, অভিধর্ম এবং বিনয়, পরে এটা সূত্রপিটক একটি হয়, ত্রিপিটক হয়, সেগুলো পরের বিষয়, বিভিন্ন সংগীতির পরে। কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে যে সংগীতি কয়টা, আমরা মহাজানীদের কয়েকটা সংগীতিকে আমরা হীনযানীরা যুক্ত করি না। যেমন চৌদ্দ সংগীতিকে হীনযানীরা অনেকটা যুক্ত করেন না। কিন্তু সংগীতিগুলোর আলোচনার ভিত্তিতে ত্রিপিটকটা যদি রচিত হতো, তার একটা পূর্ণাঙ্গ হতো। চৌদ্দ সংগীতে যে কালচক্র ধর্ম এবং কালচক্রতন্ত্র যে আলাপ হয়েছিল, সেগুলো ত্রিপিটকের আলোচনার মধ্যে চলে আসা উচিত ছিল, যদিও বলা হচ্ছে সেটা খুব শক্তিশালী ধর্ম। কিন্তু সম্রাট অশোক যে গ্রন্থগুলো পেয়েছিল, তখন উনি একটা 9 সিক্রেট সোসাইটি করেন 9 জনকে নিয়ে, এবং এই টোটাল গ্রন্থকে 9টি ভাগে বিভক্ত করে উনি 9 জনকে দিয়ে যান, এবং ওই 9 জন এইটি সেই সময় থেকে এখনো পর্যন্ত সে ধারণ করে আছে। আমরা সম্রাট অশোকের সময় দেখেছি, সম্রাট অশোক বৌদ্ধ সঙ্গীতি করার পরে তার বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। ইতিহাস কিন্তু মিলে যায়, তত্ত্ব কিন্তু মিলে যায়, কিন্তু প্রমাণ করা সম্ভব না, যেহেতু সিক্রেট সোসাইটি। ওই যে 9 জনের যে গ্রহণ, এর পরে এসে যখন আমরা সেই চৌদ্দ সঙ্গীতি হয়, চৌদ্দ সঙ্গীতির মধ্যে আবার এই ত্রিপিটকের সেই অংশটা নিয়ে রিসার্চ করা হয়, যেটা কালচক্র ধর্ম। পরে বুদ্ধের অপ্রকাশিত এই সমস্ত জ্ঞানকে যখন লিপিবদ্ধ করা হয়, এক ধরনের তাম্রলিপিতে লাল রঙের এই অংশে লিখে ধারণা করা হয় যে এই জ্ঞান যদি সাধারণ মানুষ জানে, তাহলে এটা ভুলভাবে প্রচারিত হবে। তখন সেটাকে এক জায়গায় রেখে, স্তূপ করে রেখে, সে বিহারটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, কি হয়ে যাবে না জানে। কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা এত পণ্ডিত, তারা মুখস্থ করে 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 কিন্তু বুদ্ধের দেশনাকে নিয়ে বই নিয়ে এসছে। বুদ্ধের পরিনির্বাণের পরে যখন প্রথম সঙ্গীতি হয়, সে প্রথম সঙ্গীতি অজাতশত্রুর সহযোগিতায়, সেখানে কিন্তু মুখস্থ বলা হয়েছিল, সেখানে কিছু লিপিবদ্ধ ছিল, সে ধরনের কোনো তথ্য হয়তো পাওয়া যায় না। কিন্তু সম্রাট অশোকের সময় এসে আমরা সেই লিপিবদ্ধ হওয়ার বিষয়গুলোকে আমরা জানতে পারি। কিন্তু ওই
আসল যে জ্ঞানটা সেটা একটা অংশ, ত্রিপিটকের একটা অংশ হয়তো সবসময় লুপ্ত হয়ে থাকে। এবং আমরা আফগানিস্তানের মধ্যে অনেক স্ক্রল আবিষ্কারের তথ্য দেখি। স্ক্রলগুলো যদি গবেষণা করা হয় দেখা যাবে যে সেখানে অনেক আদিভৌতিক কথা আছে, এবং সেগুলো আমার বিশ্বাসে আমার মনে হয় যে এগুলো সেই তন্ত্রশাস্ত্রের যারা বৌদ্ধ শিষ্যরা মুখস্থ করে দিয়েছিল তাদের লিখে রাখা সেগুলো, এগুলো 2000-2500 বছর পুরনো। তা আজকে যেটা একটি গোপন লুকায়িত গোপন বৌদ্ধ বিহারের কথা বলবো, সেটি হচ্ছে যে 2003 সালে তিব্বত যেহেতু নিষিদ্ধ এলাকা, তিব্বতের মধ্যে কিন্তু সংরক্ষিত আছে, এবং তিব্বতের মধ্যে 2003 সালে একটা প্রকাশ হয় যে 84,000 রোলের একটা খুবই গোপন জ্ঞান সমৃদ্ধ একটা লাইব্রেরি ওখানে আছে, যেখানে প্রচুর প্রাচীন জ্ঞান সেখানে লিপিবদ্ধ আছে। এবং এই প্রাচীন জ্ঞান সমৃদ্ধ একটি লাইব্রেরি, এই লাইব্রেরিটা 60 ফুট লম্বা এবং 10 ফুট উঁচু। এবং এই 84,000 স্ক্রল, এই 84,000 স্ক্রল সম্বন্ধে কি আছে সেটা কিন্তু কেউ জানে না। আবার সেখানের মধ্যে বলা হয়ে থাকে বৌদ্ধ সাহিত্যের অনেক কিছু সেখানে লেখা আছে, এবং খুব দৃঢ়ভাবেই লেখা আছে। শুধু তাই নয়, যে তিব্বতের একটি আমি আপনারা বুঝে নেন, তিব্বতের মধ্যে দুর্দান্ত যোগং বৌদ্ধ মঠ আছে। সে যোগন বৌদ্ধ মঠ থেকে এসে যে তাশিল হুনপো মঠে, সেখানে একটা তাশিল হুনপো লাইব্রেরি আছে। যদি কখনো কেউ সম্ভব হয় সেই লাইব্রেরিতে যদি যান, সেখানে অনেক কিছু লেখা জিনিস আছে, প্রাচীন স্ক্রল, যে প্রাচীন স্ক্রলের মধ্যে অনেক গোপন তথ্য এবং রহস্য রয়ে আছে।